আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বৌঠান। গল্পটি তাহলে শুরু করি। গতকাল রাত্রে গোধূলি লগ্নে খুকুটার বিয়ে হয়ে গেল। আজ সকালে বিদায় পর্ব। পলাশির ঘরে গিয়ে দেখলাম বৌঠানের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বৌঠানও নীরবে অনেক কথাই বলছে পলাশকে। আমিও পলাশের পাশে গিয়ে বৌঠানের ছবির দিকে তাকাতেই মনে হলো আজ বুঝি সে খুব ব্যস্ত। খুকুর বিয়ের আনন্দ আর বিদায়ের দুঃখ দুটোই উপভোগ করছে। মনে পড়ল অনেকগুলো বছর আগের কথা। লন্ডন থেকে যেদিন ফিরে এলাম, অনেক রাত অবধি আমি আর পলাশ কথা বলছিলাম। রাত প্রায় 12টা। অনেক দিন পর নিজের রুমে শুয়েছিলাম, তাই নাকি অন্য কোনো যন্ত্রণায় কিছুতেই ঘুমাতে পারছিলাম না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করার পর উঠে বসলাম। ভাবলাম যাই পলাশের কাছেই শুয়ে পড়ি, কিন্তু এ কি, এর মধ্যেই পলাশ ঘুমিয়ে কাদা। হয়তো অনেক দিন ভালো মতো ঘুমায়নি। আজ আমার সঙ্গে কথা বলে মন হালকা আছে, তাই আর ওকে জ্বালাতন করতে মন চাইল না। একটা সিগারেট ধরিয়ে দোতলার খোলা ছাদে পায়চারি করতে লাগলাম। শুধু বৌঠানের কথা মনে পড়ছিল। সদ্য সদ্য চাকরি জয়েন করে পলাশ আর আমি এই ভাড়া বাড়িতে উঠেছিলাম। সময় মতো ভাড়াটা পেয়ে যেতেন বলে বাড়িওয়ালা কোনো দিন বাড়ি ছাড়ার কথা বলেননি। এই ভাড়া বাড়িতেই একদিন পলাশ বৌঠানকে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে এসেছিল। ওদের বিয়ের পরদিন সকালে ব্যাগপত্র গুছিয়ে ভেবেছিলাম অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি। তাই দেখে বৌঠান বলেছিল, কি গো ঠাকুরপো, আমি বুঝি এতই কুৎসিত? রোজ রোজ এই মুখ দেখা যাবে না বলেই বাড়ি ছেড়ে দিচ্ছ। আমি ইতস্তত হয়ে বলেছিলাম, আসলে তোমাদের নতুন সংসার, তাই। শোনো ঠাকুরপো, দুই প্রাণের বন্ধুকে আলাদা করার মতো পাপী আমি হতে পারবো না। এখানে 3টে ঘর আছে, একটা আমাদের, একটা তোমার, একটা না হয় আসা যাওয়ার জন্য তোলা থাক। আমার শুধু রান্নাঘরটা পেলেই চলবে। আর একটা কথা, আজ থেকে দুই বন্ধুর ক্যান্টিনে খাওয়া বন্ধ। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করি লাঞ্চ ডিনার সবই আমার 5 তারা হোটেলেই চলবে। আমি ফ্যাল ফ্যাল করে পলাশের দিকে তাকাতেই ও বলে, হাইকোর্টের নির্দেশ না মেনে উপায় কি? যা বলছে মেনে নে। হাতে সিগারেটটা শেষ হব হঠাৎ বাগানের দিকটায় নজর পড়তেই, এ কি, ওখানে কে? বৌঠান। অন্ধকারে পরিষ্কার দেখা যায় না, তবুও আমি নিশ্চিত ওটা বৌঠান। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি কয়েক মুহূর্ত। এমন সময় চোখের পলক ফেলতেই বৌঠান আর নেই। কোথায় গেল? আমি নিচে গিয়ে পলাশকে ডাকতে চাইলাম, কিন্তু ও তখনও ঘুমে আচ্ছন্ন। আমি নিজের ঘরে বিছানায় শুয়ে পড়লাম। রুমের এসি ঠিকঠাক চলছে, তবুও সারা শরীর ঘামে কাদা। কি দেখলাম, কেন দেখলাম? ভাবতে ভাবতে বোধহয় চোখ লেগেছিল। সকালে সোনালি রোদ মুখে পড়তেই চোখ খুলে দেখি পলাশ 2 কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে পলাশকে দেখতে কোনোদিন অভ্যস্ত ছিলাম না। ওর তো বরাবর আমার থেকেও লেটে মর্নিং হতো। সে তো বৌঠানের কাজ ছিল। মনে পড়ল বৌঠান খুব ভোরে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে রায় জাগো গো প্রভাতী গানটি দিয়ে সকালটা শুরু করত। তারপর গরম চায়ের কাপ নিয়ে হাজির হতো, সঙ্গে ছোট করে একটা গুড মর্নিং, কোনোদিন বা সুপ্রভাত বার্তাটি কানে পৌঁছে দিত। পলাশ আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কী রে, রাতে ঘুম হয়েছিল? ভাবছি রাতের কথা কি পলাশকে বলবো। না থাক, পরে কোনো দিন বলবো। অফিসে আমার আর পলাশের একসঙ্গে প্রমোশন হয়েছিল, তাই 1 বছরের জন্য লন্ডন যেতে হয়েছিল। বৌঠানের খোকা বা খুকু আসতে মাত্র 2 মাস বাকি। সেই অবস্থায় পলাশের লন্ডন যাওয়া সম্ভব ছিল না, তাই প্রমোশনটা নিতে পারেনি। সেই সময় আমি ওদের পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু পলাশ ও বৌঠান দুজনেই বলেছিল আমি না গেলে ওরা কষ্ট পাবে। নতুন অতিথি এলেই ওরা আমায় খবর দেবে।
কিন্তু লন্ডনে পুরো 1 বছরে কোনো সুখবর যায়নি। আমি যোগাযোগ করতে চাইলেও হয়ে ওঠেনি। এয়ারপোর্টে নেমে ভেবেছিলাম ফোন করব, কিন্তু ভাবলাম নিজে পৌঁছে সারপ্রাইজ দিলে কেমন হয়। তখন কি জানতাম আমার জন্য এত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল। পলাশ তৈরি হয়ে সেদিন অফিসে বেরিয়ে গেল। আমি 2 দিন পর জয়েন করব, তাই বাড়িতে একা একা বোর হচ্ছিলাম। রাত্রির কথা মনে পড়তেই গায়ের রোমগুলো কেমন সোজা হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, পলাশ ফেরেনি তখনও। মনে পড়ছিল বৌঠান আসার পর থেকেই অফিস ফেরত সন্ধ্যাবেলাটা বেশ জমে উঠত। আমি আর পলাশ রবি ঠাকুরের গান ধরতাম। প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোরও দুস্তর লজ্জায়। রান্নাঘর থেকে চায়ের সঙ্গে গরম বেগুনি ট্রে হাতে বৌঠান গলা দিত, সুন্দরও এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এই শয্যা। কিংবা হয়তো কোনো এক বৃষ্টির সন্ধ্যায় বৌঠান গাইছে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আবার কোনো দিন আমি আর পলাশ গাইছি, দোলে দোদুল দোলে বাঁধা ঝুলনায়। এসব কথা মনে পড়তেই গায়ের সোজা রোমগুলো আপনা থেকেই আবার কোমল হয়ে গেছিল। ততক্ষণে পলাশ ফিরে এসেছে। সন্ধ্যাবেলা পলাশের সঙ্গে গল্প করতে করতে অফিসের খবরাখবর নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে 10:30 নাগাদ শুয়ে পড়েছিলাম। প্রথমটা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু 2 ঘন্টা পরেই ঘুমটা ভেঙে গেছিল। মনের মধ্যে একটা কৌতূহল নিয়ে সেদিনও ছাদে গেলাম। প্রথমে সোজা চোখে তাকাতে পারছিলাম না, তাই আর চোখে তাকিয়ে দেখি বৌঠান দাঁড়িয়ে আছে। আমি সোজা হয়ে গেলাম। হঠাৎ কাঁধে কি হাত রাখতেই ফিরে দেখি পলাশ জিজ্ঞেস করছে, কী রে, ঘুমাসনি এখনো? এখানে কি করছিস? তারই মধ্যে বৌঠান নেই। এসব কি হচ্ছে আমার সঙ্গে? পরদিন সকালে পলাশের ঘরে বসে চা খেতে খেতে টেবিলের উপরে রাখা বড় ফ্রেমে বাঁধানো সদ্য রজনীগন্ধার মালা পরানো বৌঠানের ছবির দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল তক্ষুনি ছবির থেকে বেরিয়ে এসে বলবে, কুকুরটা বড্ড জ্বালাতন করছে, আমি একা সামলাতে পারছি না, ঠাকুরপো ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। ছবির পাশেই একটা সুন্দর বিয়ের কার্ড দেখে পলাশকে জিজ্ঞেস করেছিলাম, কে নিমন্ত্রণ করলো? কার বিয়ের কার্ড রে? পলাশ বলেছিল, ওটা 3 মাস আগের পুরানো কার্ড, শ্রীলেখা বৌদির বোনঝি নীলাশার বিয়ের কার্ড। কথাটা শোনা মাত্রই বুকের মধ্যে ঢিপ করে উঠেছিল। নীলাশা নামটা বৌঠানের মুখে প্রথম শুনেছিলাম। আমাদের উল্টো দিকের বাড়ির দোতলায় থাকতো। জানালা দিয়ে বেশ কয়েকবার দেখেছিলাম। তারপর অফিস যাওয়ার পথে কয়েকদিন দেখা হয়েছিল, আর একটু মুচকি হাসি। আমার বাবা ও মায়ের ডিভোর্স হবার পর ওরা দুজনেই নতুন জীবনসঙ্গী খুঁজে নিয়েছিল, তাই আমি আর ওদের মাথা ব্যথা হতে চাইনি। ওদের মতো হাত বদল করে জীবনসঙ্গী পাওয়ার চেয়ে সারা জীবন আইবুড়ো থাকা শ্রেষ্ঠ দাওয়াই মনে করেছিলাম। কিন্তু মেয়েটিকে দেখার পর থেকেই সারা জীবন আইবুড়ো থাকার ইচ্ছেটা কমে আসছিল। ভাবগতিক দেখিয়ে বৌঠান জিজ্ঞেস করেছিল, কী গো ঠাকুরপো, কতদিন চলছে এসব? কথাবার্তা হয়েছে নাকি? আমি মাথা চুলকে বলেছিলাম, হ্যাঁ, মানে ওই সেদিন জিজ্ঞেস করেছিলাম, কলেজে যাচ্ছে বুঝি? ও বলেছিল হ্যাঁ। বৌঠান মাথায় হাত দিয়ে বলেছিল, এত দিনে এই পর্যন্ত। বলি, তার নাম ধাম কিছু জেনেছ কি? আমি বলেছিলাম না। বৌঠান রেগে বলেছিল, থাক, অনেক হয়েছে, তোমার দ্বারা হবে না। আমি সব খবর নিয়েছি। আমাদের উল্টো দিকের বাড়ির দোতলায় মিত্তিরবাবু ভাড়া থাকেন। ওনার স্ত্রী শ্রীলেখাদির বোনঝি হয়, নাম নীলাশা। এখানে থেকে পড়াশোনা করছে, MA ফাইনাল ইয়ার। তারই মাঝে আমি লন্ডন চলে গেছিলাম। বৌঠান বলেছিল, আমি ফিরে এলে শ্রীলেখা বৌদির সঙ্গে কথা বলবে। সেদিন বুঝেছিলাম যে সব সময় সবুরে মেওয়া ফলবে এমনটা না হয়ে অন্যথাও হতে পারে। আমি পলাশকে জিজ্ঞেস করেছিলাম,
বৌঠানের খবরটা আমাকে গোপন করেছিস কেন? এমন একটা সময় আমি তোর পাশে থাকতে পারলাম না, বৌঠানকে শেষ দেখা দেখতেও পেলাম না। পলাশ বলেছিল শেষ সময় তোর বৌঠান একবার তোকে দেখার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু তারপরেই আমার থেকে কথা নিয়েছিল তোকে যেন কিছু না জানানো হয়, তাহলেই তুই সব ছেড়ে চলে আসবি। তাই তোকে বড় স্নেহ করতো যে। পলাশকে রাতের কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। না, আরও 2-1টা দিন যাক, তারপর না হয় সব জানাবো। 2 দিন পর আমি অফিসে জয়েন করেছিলাম। অনেক দিন পর অফিসে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিল, যেন নতুন করে সব ফিরে পেয়েছিলাম। সহকর্মীদের অনেকেই মন থেকে খুশি হয়ে আবদার করেছিল খাওয়াতে হবে। কাজের ব্যস্ততা ও বন্ধুদের সাথে হইহুল্লোড়ে কয়েকদিন বেশ কেটেছিল। সারাদিনের ক্লান্তিতে ঘুমটাও ভালো হচ্ছিল। সেদিন অফিস ছুটি ছিল, তাই বন্ধুদের আবদার সেদিনই মেটালাম। পলাশ যেতে চাইছিল না, সবাই জোর করেই নিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া সেদিন একটু ভারী হয়েছিল, তাই রাত্রে হালকা খাবার খেয়েছিলাম। পলাশের সাথে গল্প করতে করতে কখন যে ওর ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে গেল। উঠে বসলাম। এই কয়েকদিন ঘুম ভাঙেনি, আজ কেন ঘুম ভাঙল? তবে কি আজকেও বৌঠানকে? এসির শীতল বাতাসে পলাশ কেমন গুটিয়ে শুয়েছিল। পায়ের নিচে চাদরটা টেনে ওর গায়ে দিতেই ও চাদরটা জাপটে টেনে নিল। এদিকে আমি তো ঘেমে একসা হয়ে গেছি। ঘর থেকে বেরিয়ে বারান্দায় সিগারেটটা মুখে দিয়ে পায়চারি করতে করতে ভাবছিলাম, একবার ছাদে যাব কি? বৌঠান কি আমায় কিছু বলতে চায় নীলাশার ব্যাপারে? কিন্তু নীলাশার বিয়ে মাত্র 3 মাস হলো হয়েছে, আর বৌঠান তার অনেক আগেই খুকুর জন্ম দিয়েই। তবে কি খুকুকে দেখার ইচ্ছেতেই? কিন্তু খুকু তো এখানে নেই। সদ্য মা হারা খুকুকে ওর মামাবাড়ির দাদু দিদা নিয়ে গেছে। একটু বড় হলেই পলাশ ওকে নিয়ে আসবে। তাহলে কি পলাশকে দেখতে চায়? তবে পলাশ কেন দেখতে পাচ্ছে না? আমি কেন? এতক্ষণ না ধরিয়েই সিগারেটটা মুখে দিয়ে এত কিছু ভাবছিলাম। এখন অবহেলার সঙ্গে ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৌতূহল নিয়ে ছাদে ছুটেছিলাম। আজও বৌঠান একইভাবে দাঁড়িয়ে আছে। আমি সময় নষ্ট না করে নিচে নেমে বাগানের দিকে ছুটলাম। ভয় পেলে চলবে না, আজ বৌঠানের মুখোমুখি হতেই হবে। ফোনের আলোটা জ্বালিয়ে এগিয়ে চললাম। লন্ডন থেকে ফিরে অবধি বাগানের দিকটায় আসা হয়নি। ছোট ছোট গাছগুলো বড় হয়ে নিজেদের রূপে বাগানটাকে বেশ ঘন করেছে। তবে আজ আর গা ছমছম করছে না। ওই তো বৌঠান এখনও আছে। একটু এগিয়ে যেতেই কেমন আবছা হয়ে গেল। এই তো এইখানেই কলা গাছের তলায় বৌঠান দাঁড়িয়েছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা, রোজই তো এখানেই থাকে। এমন সময় পলাশ জিজ্ঞেস করল, কে থাকে এখানে? এ কি পলাশ, তুই? হ্যাঁ রে, দরজা খোলার শব্দ পেয়ে দেখলাম তুই বাগানে আসছিস, তাই দেখে এলাম। তুই কেন এখানে এলি? আমি আমতা আমতা করে বলেছিলাম, হ্যাঁ মানে আমি এমনি এসেছিলাম ওই বাগান দেখতে। পলাশ হেসে বলেছিল, বাগান দেখার আর সময় পেলি না বুঝি? সারাদিন গিয়ে ভোর রাত্রিরে বাগান দেখার শখ হলো তোর। হঠাৎ কলা গাছের দিকে নজর পড়ল। এটা কী রে পলাশ? আরে ওটা কলার কাঁদি নেমেছে। বাড়িওয়ালা কোথা থেকে খবর নিয়েছে কলার কাঁদিতে পলিব্যাগ পরিয়ে দিয়ে কলার রং ভালো হয়, তাড়াতাড়ি পাকে, পোকা ধরে না, তাই ওটাতে পলিব্যাগ পরানো হয়েছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, কলার কাঁদিটা গাছ থেকে অনেকটাই নেমে আছে। তাকে আবার একটা সুন্দর সাদা রঙের পলিব্যাগ পরানো হয়েছে। কাঁদির উপরটায় আবার একটা ঘুড়ি আটকে আছে। কোনো বাচ্চা ওড়ানোর সময় আটকে গেছে। বাড়িওয়ালার ভয়ে বাগানে ঢুকে নিতে সাহস করেনি। ঠিক তখনই পাশের বাড়ির দোতলার জানালার দিকে তাকাতেই আলোটা নিভে গেল। পলাশ বলল, ও বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। ওদের ছেলেটি অনার্সের ছাত্র, রোজ রাত 1টা পর্যন্ত পড়াশোনা করে।
আজ বোধহয় একটু বেশি রাত জেগে পড়ছিল। আমি বেশ ভালোভাবে বুঝলাম কলার কাঁদিতে পলিব্যাগ পরানো, তার উপর ঘুড়ি আটকানো, পাশের বাড়ির আলোর ছটা, সব মিলে বৌঠানের ছায়া তৈরি হয়। আসলে আমি তো সেই ছায়া কয়েক মুহূর্তের বেশি দেখিনি কোনো দিন। সেটাও তো সোজাসুজি দেখার সাহস হয়নি। তার আগেই তো পাশের বাড়ির আলোটা নিভে যেত, আর ভালোভাবে বোঝার চেষ্টাও করিনি। সবটা বোঝার পর নিজেকে ভীষণ বোকা বোকা মনে হয়েছিল। পরদিন সকালে পলাশকে এই কদিনের ঘটনাগুলো বলতেই ও বলেছিল, যে চলে গেছে সে কি ফিরে আসার জন্য গেছে নাকি? ও তো ক্ষণিকের অতিথি ছিল। আসলে এই কদিনে তুই শুধু তোর বৌঠানের কথাই ভেবেছিস, আর শেষবারের মতো দেখতে না পাওয়ার আক্ষেপ তোর থেকেই গেছে। তাই এমন মনের ভ্রম তৈরি হয়েছিল। বেলা হতেই বাড়িওয়ালা এসে কলার কাঁদিটা কেটে নিয়ে গেছিল। আর কোনো দিন বৌঠানের ছায়া দেখিনি। পরদিন অফিস ছুটি নিয়ে পলাশের সঙ্গে খুকুকে দেখতে গেছিলাম। অনেকক্ষণ খুকুর সঙ্গে একান্তে গল্প করলাম। ও যেন আমার সব কথাই বুঝতে পারছিল। বৌঠানের ছায়া, ছোট্ট খুকু, তার ছোট্ট হাতগুলো আমার গালে মাথায় বুলিয়ে দিয়ে অব্যক্ত মধুর ধ্বনিতে যেন বলতে চাইছে, মন খারাপ করো না, আমি তো ফিরে এসেছি। সেদিন বুঝলাম কিছু হারিয়ে গেলেও ঈশ্বর অনেক কিছুই ফিরিয়ে দেন। কোনো রকম রক্তের সম্পর্ক ছাড়াই কি আশ্চর্য এই মায়ার বাঁধন। খুকুর বিদায় পর্ব হয়ে যেতেই ওদের গাড়িটা আমাদের বাড়ি ছেড়ে সামনের মোড়টা পেরিয়ে, স্কুলটা পেরিয়ে, ওই খোলা মাঠটা পেরিয়ে বড় রাস্তায় চেপে আরও অনেক দূরে গেল। আমি আর পলাশ দাঁড়িয়ে আছি তখনও। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শম্পা দত্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।